এদিকে রাজনীতিতে শেখ হাসিনা ঝড় শুরু, চারদিকে শুধু আওয়ামী লীগের ফেরার বার্তা। ভারতের চাপে বাতিল হচ্ছে শেখ হাসিনার মামলা, কপাল খুলে গেল আওয়ামী লীগের। শুরু হলো কি শেখ হাসিনা ঝড়? বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর মধ্যে কিন্তু একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ঝড় এবং ঝড়ো গতির যে বার্তা শেখ হাসিনার, তিনি কি বলছেন, আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে বিজয়ী হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই বাংলাদেশের মাটি প্রস্তুত হয়ে গেছে। তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন দিক থেকেই আসলে তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারা শেখ হাসিনার আসবার পথ প্রশস্ত করতেও এখন প্রস্তুত রয়েছে। বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। তাই বলে আওয়ামী লীগকে এই বিশাল রাজনৈতিক চাল চালতে হলো। আওয়ামী লীগের এই বিশাল রাজনৈতিক চাল প্রকাশ করার কারণ, প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। বলা হচ্ছে রাজনীতিতে শেখ হাসিনা ঝড় শুরু হয়ে গেছে, চারদিকে যেমন আওয়ামী লীগ ফিরছে এই মন্তব্যটি ছড়িয়ে পড়ছে। ঠিক একইভাবে যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন, আমি যেই বিমানে করে এসেছি আমাকে সেই বিমান দিয়ে এসে নিয়ে যাক, আমার পাসপোর্ট ফিরিয়ে দিক, আমাকে যেই জেলে রাখা হবে সেই জেল প্রস্তুত করা হোক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হোক। দর্শক মণ্ডলী, ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন তবে তার সাথে ইনসাফ করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চায় তাহলে আইনের আশ্রয় গ্রহণ করে তিনি তার বিরুদ্ধে হওয়া মামলাটা লড়তে পারবেন। এই ক্ষেত্রে রাষ্ট্র তাকে সর্বাধিক সাহায্য করবে। দর্শক মণ্ডলী, বিশ্লেষকরা বলছেন ভারতের চাপেই এখন বিএনপি সরকার নমনীয় হয়ে এসব ঘোষণা করছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? এতে কি ভারতের কোনো চাপ রয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে এবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে পদত্যাগ করতে বলা হবে বা তার মন্ত্রণালয় পরিবর্তন করা হতে পারে। দর্শক, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন মূল বিষয়টি। প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর? ভারতের শীর্ষস্থানীয় বাংলা এবং ইংরেজি পত্রিকাগুলো সাক্ষাৎকার দিয়ে মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব এই ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের প্রধান মুখদের মধ্যে, মানে যারা এখন একেবারে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে অবস্থিত, তাদের ভেতরে যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে সেটা মোটামুটি তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে এই আলোড়ন শুধুমাত্র এই অ্যাক্টিভিস্ট কিংবা শেখ হাসিনা সরকার পতনের পর যারা রাজনীতির কেন্দ্রে এসেছেন তারা নানা রকম প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাচ্ছেন সেটুকু বলেই এই আলাপটা শেষ করা যায় না। কারণ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সহচরদের একজন, তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি শেখ হাসিনা যেদিন এই ঘোষণা দিয়েছেন যে তিনি খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন, সেদিন তথ্য মন্ত্রণালয়ের একটা প্রেস ব্রিফিং এ তথ্যমন্ত্রীকে পাশে রেখে বলে বসেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে তারা শেখ হাসিনার প্রতিও ইনসাফ নিশ্চিত করবেন। মানে কারা তার কাছে বা তার সরকারের কাছে, তার প্রধানমন্ত্রীর কাছে এই প্রতিশ্রুতি চেয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তারা ন্যায় বিচার ইনসাফ নিশ্চিত করবেন, এবং কেন যেদিন শেখ হাসিনা এই ঘোষণাটা দিলেন সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের এত ঘনিষ্ঠজন ডাক্তার জাহিদুর রহমান সরকারের তরফে এই আশ্বাস সংবাদ মাধ্যমের সামনে দেওয়া প্রয়োজন বোধ করলেন যে শেখ হাসিনার জন্য তারা ইনসাফ করবেন, এবং যদি আদালতের মুখোমুখি হওয়ার পর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাল্টে যায় সেটাও তারা মানবেন। আবার অবশ্য বলেছেন মৃত্যুদণ্ড ইনসাফ বটে।
শুনে আসি ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা, কি বললেন। তারপর আলাপ করা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কেন ডাক্তার জাহিদুর রহমান এমন কথা বললেন। একটা কথা আমরা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। একটু মন দিয়ে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটি হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। ডাক্তার জাহিদুর রহমান যে কথাটা বললেন, তার মানে কি শেখ হাসিনার তরফে ভারত সরকারকে, মানে তাকে যারা আতিথ্য দিয়েছেন সেই সরকারকে কথা জানানো হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং আদালতে তার বিচারের মুখোমুখি হতে চান, মানে তার যে আইনি প্রক্রিয়া চলছে সেটার মুখোমুখি হতে চান। শেখ হাসিনা তো 2025-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তার দলীয় নেতাকর্মীদেরকে এই পরামর্শই দিয়েছিলেন যে সকলেই যেন আদালতে বিচারের মুখোমুখি হয়, আদালতের আইনি প্রক্রিয়া সক্রিয় করে এবং আদালতের মাধ্যমে জিনিসগুলোর ফয়সালা করার চেষ্টা করেন। কিন্তু শেখ হাসিনা কি এখনো সে ভরসা রাখছেন যে তারেক রহমানের আমলে বিচারালয়ে সত্যি সেই ইনসাফ বা সেই ন্যায় বিচার নিশ্চিত হবে? আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠ সূত্র, মানে যারা আওয়ামী লীগের শেখ হাসিনা ঘনিষ্ঠ, সেই নেতৃবৃন্দের অনেকের কাছে যেমন শুনেছি, ভারতীয় সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিকের কাছেও, সিনিয়র সাংবাদিকদের কাছেও শুনেছি যে শেখ হাসিনা 2024-এ ভারত যাওয়ার পরে কয়েক দফায় ভারত সরকারকে বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান, তিনি কারাবরণ করতে চান, কিন্তু ভারত সরকারের তরফেও সেখানে এমনকি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামও অনেকে বলেছেন যে এমনকি একেবারে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে একদিকে যেমন বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হতে পারে, মানে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যা ঘটেছে, গণভবনে যা ঘটেছে, জনস্রোত সৃষ্টি করে, মব সৃষ্টি করে শেখ হাসিনার একটা প্রকাশ্য বিচারের স্বপ্ন নাকি অনেকে দেখেছিলেন। এমনকি এখনো অনেকে মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে নামা মাত্র তারা আসলে জনতার হাতে এই বিচার ছেড়ে দেবেন কিনা। এছাড়া ভারত সরকার যা নিয়ে আসলে শঙ্কিত, আশঙ্কা প্রকাশ করেন, সেটা হচ্ছে 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশে কি ঘটেছে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের শীর্ষ 4 নেতা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম এই 4 সহচরকে 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল। কাজেই বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর কিংবা বাংলাদেশের বিচার যে একটা রাজনৈতিক বিচারে পরিণত হবে কিনা, পুরো ঘটনাটা আসলে একটা বিচার বহির্ভূত বিচারে পরিণত হবে কিনা, সেসব নিয়ে ভারত সহ আন্তর্জাতিক মহলের একটা বড় ধরনের উদ্বেগ আছে। দেখেন, যে বিচারটা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারটা যে ত্রুটিপূর্ণ ছিল সে কথা কিন্তু তখন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় অনেকগুলো মানবাধিকার সংস্থা যেমন উল্লেখ করে বিবৃতি দিয়েছে, ঠিক তেমনি ভাবে সে সময় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীরা রীতিমতো চিঠি লিখে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন মূল অভিযুক্তকে তার অবস্থান ডিফেন্ড করার সুযোগ না দিয়ে এত বড় একটা বিচার কাজ সমাধা করে ফেলা হলো এবং এই অভিযুক্তকে, মানে শেখ হাসিনাকে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হলো। এই অবস্থায় তার মানে কি বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়ছে, তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারেক রহমান সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটা ন্যায্য বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কারণে খুবই গুরুত্বপূর্ণ যে ডাক্তার জাহিদুর রহমান এমনকি এটাও বলছেন যে তিনি ফিরবেন, ফিরে তিনি আবার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন। সত্যি তার মানে কি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আবার অনুষ্ঠিত হবে, নাকি আপিলের ক্ষেত্রে শেখ হাসিনাকে সেই ন্যায্য বিচার দেওয়ার প্রতিশ্রুতি আসলে প্রকাশ্যে ঘোষণার চাপ ছিল তারেক রহমান সরকারের উপর? শেখ হাসিনা সাক্ষাৎকারে তো মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার কথা বলেছেন তার নেতা কর্মী, লাখ লাখ নেতা কর্মী এই 2 বছর ধরে প্রায় ভয়াবহ নির্যাতনের মুখেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে। কাজেই সেই আদর্শিক নেতা কর্মীদের শক্তির ওপরে ভর করেই তিনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনে খুব শিগগিরই ফিরবেন। কিন্তু দলীয় ফোরামগুলোতে শেখ হাসিনা কিন্তু বলছেন যে তিনি তো ফিরতে চান। এর আগে বলেছেন বিমান প্রস্তুত করতে বলেন, বিমান পাঠাতে বলেন, কারণ তিনি তো বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান, সশস্ত্র বাহিনীর বিমানে করেই ভারত গেছেন। কাজে এর আগে শেখ হাসিনা যেমন বলেছিলেন যে তাকে যেন বিমান পাঠানো হয়, এখন শেখ হাসিনা সম্প্রতি দলীয় ফোরামে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সরকারকে তো তার জন্য জেল প্রস্তুত করতে হবে, ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে হবে, সব প্রস্তুত তারা করুক, কারণ তিনি গিয়ে বিচারের মুখোমুখি হতে চান, তিনি গিয়ে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন এবং তারপর গুরুত্বপূর্ণ মনে করি শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে জাহিদুর রহমান কেন সংবাদ মাধ্যমে অমন একটা মন্তব্য করার প্রয়োজন বোধ করলেন, ইনসাফের প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন, সেটা মিলিয়ে দেখা। শেখ হাসিনা কি বলছেন।
হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো, যত দূরেই থাকি আমার মন আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবে। শুধু কি তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ে ঘর ভরা সাংবাদিকের সামনে ওই ব্রিফিং এ তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বললেন, আমরা জানি যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়, তারপর প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপর কিন্তু একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয়, এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে এই ইনসাফের নীতি, এই ন্যায় বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করব। তার মানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিষ্কারভাবে বলছেন যে এখনো পুরো আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে শেখ হাসিনাকে অপরাধী বলবার কোনো সুযোগ আইনের চোখে নাই, এবং সরকার তার মানে তাকে এখনো অপরাধী বলে মনে করে না, এবং সে কারণে তারা ইনসাফ নিশ্চিত করবেন যতক্ষণ না সর্বোচ্চ পর্যায়ে গিয়ে, মানে একেবারে বিচারের সর্বশেষ পর্যায়ে গিয়ে শেখ হাসিনা অপরাধী প্রমাণিত হন। মানে সরকারের উপর চাপ যে বাড়বে সেটা খুব স্বাভাবিক, কারণ যেই জাতিসংঘ রিপোর্টের উপর ভিত্তি করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয়েছে এবং যার কথা প্রমাণ হিসেবে সবসময় হাজির করা হয়, সেই 1400 জনের নিহতের তালিকা এখন পর্যন্ত এমনকি বিএনপি সরকারও কিন্তু সম্পন্ন করতে পারে নাই। কিছুদিন আগে সরকারকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে জাতিসংঘের 3টি বিশেষ রিপোর্টিয়ার দল, মানে 3টি বিশেষ কমিটি, এবং সেখানে জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ার এবং আরবিট্রারি ডিটেনশন বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়টি আসলে কিভাবে আইনসম্মত হলো সেই প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করে চিঠি লিখেছে, এবং এভাবে এই সন্ত্রাস বিরোধী আইনে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আইনসঙ্গত হয়েছে কিনা, যেভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে রাখা হচ্ছে সেটা আইনসঙ্গত হয়েছে কিনা প্রশ্ন তুলেছে। কিন্তু ওই জাতিসংঘের 3 কমিটির একটিও জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই রিপোর্ট, যেটিতে 1500 জন হত্যার কথা বলা হয়েছে, সেটি সরাসরি এখানে উল্লেখ করে তার জন্য শেখ হাসিনাকে দায়ী করে ফেলেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারেক রহমান একের পর এক শর্ত পূরণ করে এবং নানা কিছু দিয়ে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখতে চাইছেন বটে, কিন্তু যুক্তরাষ্ট্র কিছুতেই স্বস্তি পাচ্ছে না যে এই তারেক রহমান সরকার সরে গেলে, তাদের সরিয়ে দিলে কিংবা তাদের পতন ঘটলে যে বাংলাদেশে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোই একমাত্র রাজনৈতিক বিকল্প হয়ে উঠছে, এই বিষয়টি ট্রাম্প প্রশাসনকে কিছুতেই স্বস্তি দিচ্ছে না। কাজেই বিভিন্ন দিক থেকেই আসলে তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে যে তারা শেখ হাসিনার আসবার পথ প্রশস্ত করতেও এখন প্রস্তুত রয়েছে। ইউনূসের এই সংবাদ সম্মেলনের পর বিএনপি সরকার অনেকেই মনে করছেন ইউনূস প্রশ্নের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে। দর্শক, এতদিন হাম আর বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস ছিল চরম ইমেজ সংকটে, সাথে তৈরি হয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু তার মধ্যে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফেরার ঘোষণা। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ইউনূস সেন্টার থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটরের একটি গোপন বৈঠকের স্থানে বেশ ভূকম্পন শুরু হয়েছে। শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির মধ্যে যত না প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মোহাম্মদ ইউনূস ও বিগত অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মধ্যে। কেউ প্রতিক্রিয়ায় বলছেন ইউনূসের আমলে ইউনূস সমর্থকদের নানা অপকর্মের কারণে আওয়ামী লীগ তো আগেই ফিরেছিল। আবার কেউ বলছেন আওয়ামী লীগ ফিরবে কেন, দলটি তো আগেই ছিল। সামাজিক মাধ্যমের বদৌলতে এমন নানামুখী আলোচনা আর তর্ক বিতর্কগুলো প্রকাশই হচ্ছে। কিন্তু পর্দার আড়ালে ইউনূস ও তার মিত্রদের যে উদ্বেগ, সেটি আরো ভয়াবহ বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ইউনূসের ছিল 6 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। গোয়েন্দা এবং ইউনূস সেন্টারের একাধিক সূত্র বলছে এই কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে নিয়ে গত কয়েকদিনে মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি মিটিং করেছেন, যেখানে ছিল একটি ছাত্র সংগঠনের সাবেক কয়েকজন নেতা। নানামুখী সমস্যার মধ্যে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। প্রশ্ন হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত? আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন? ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত। এমন তথ্য জানিয়ে বোমা পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামির চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকার অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকার একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ডালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সে সময় এই চিঠি পাঠানো হলো এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 কি 6টি চিঠি পাঠিয়েছেন। ইউনিসেফ প্রতিনিধি দাবি করেন তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছিলেন। তিনি এবং ইউনিসেফের কর্মীরা বারবার সরকারকে বলেছিলেন টিকার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছিলেন নিজেদের লোকদের দিয়ে উন্মুক্ত টেন্ডারে টিকা কেনার জন্য। ইউনিসেফের দাবি ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে। প্রশ্ন হলো, ইউনিসেফ এতদিন চুপ থাকার পর কেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটা করে সব তথ্য জানালো? সূত্রগুলো বলছে, হামে শিশু মৃত্যুর পিছনে ইউনূস সরকারের অবহেলার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নিজেদের ইমেজ উদ্ধারে কি করা যায় তা নিয়ে সক্রিয় হয় ইউনূসের সেই কিচেন ক্যাবিনেটের সদস্যরা। সাথে যোগ দেয় ইউনূস ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের কিছু নেতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছে। সেসব বৈঠকে ইমেজ পুনরুদ্ধারে ইউনিসেফকে ম্যানেজ করারও সিদ্ধান্ত হয়। মোহাম্মদ ইউনূস তার পুরাতন বিদেশি বন্ধুদের দিয়ে ইউনিসেফের হেড অফিসকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এরই মধ্যে ইউনিসেফের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছিলেন। ইউনূস সেন্টার থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় ইউনিসেফের সদর দপ্তরে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ইউনিসেফ সদর দপ্তরের কাছে বেরিয়ে আসে ইউনূসের থলের বিড়াল। তারপরে সদর দপ্তরের গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রানা ফ্লাওয়ার্স। ইউনূস সেন্টারের একটি সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেট গত কয়েকদিনে যেসব বৈঠক করেছে সেখানে আলোচনায় একটি বিষয় ছিল হামের টিকা নিয়ে অব্যবস্থাপনার জন্য ইউনূস আমলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিএনপি সরকার শেষ পর্যন্ত আইনি পথে যেতে বাধ্য হতে পারে। গত 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে তখন পর্যন্ত দেশের প্রায় 400 শিশুর মৃত্যুর জন্য সরাসরি বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে দায়ী করা হয়। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও মনে করেন ইউনূসের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে বিএনপি সরকার খুব দ্রুত ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। সেক্ষেত্রে হামের কারণে এত শিশু মারা যাওয়ার পরও বিএনপি সরকার ইউনূস আমলের কাউকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসায় মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিদেশি পরামর্শকরাও হামের টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ও নজিরবিহীন গাফিলতিকে ফৌজদারি অবহেলা হিসেবে দেখছেন। সূত্রগুলো বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা একটি বৈঠকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, ইউনূসের কিচেন ক্যাবিনেট যখন মার্কিন চুক্তি আর হামে শিশু মৃত্যুর জন্য নিজেদের ইমেজ সংকট নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই তাদের উদ্বেগকে দিল্লি থেকে আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 19 মে ভারতের হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ প্রকাশিত হয়। 3টি সাক্ষাৎকারই শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন তিনি ও তার দলের ফেরা নিয়ে নীরব প্রস্তুতি চলছে। সাথে সেই প্রস্তুতি কি ধরনের তারও একটা রূপ তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ চেষ্টা চলছে। শেখ হাসিনার এই বক্তব্যের পর ইউনূস ঘনিষ্ঠদের মধ্যে যে একটা অস্বস্তি বেড়েছে সেটি সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে। দর্শক, ইউনূস সরকার আমলের প্রথম দিকে প্রকাশ্যে আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন তার 2 উপদেষ্টা। তাদের একজন ছিলেন সাখাওয়াত হোসেন, আরেকজন ছিলেন আসিফ নজরুল। যদিও পরে নিজ হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ জারি করেছিলেন।
গোয়েন্দা সূত্রগুলো বলছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর 19 মে সন্ধ্যার পর মোহাম্মদ ইউনূসের সাথে তার কিচেন ক্যাবিনেটের 4 সদস্য রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ইউনূস সেন্টারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একজন সদস্য বাকিদের উপর দোষ চাপিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের গত কিছুদিন ধরে দেশব্যাপী শোডাউনের বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় একটি ছাত্র সংগঠনের কয়েকজন সাবেক নেতাকেও পরে ডাকা হয় এবং অনলাইনে আওয়ামী লীগ বিরোধী ব্যাপক প্রচারণা করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বলে ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। প্রোটেক্ট ইউনূসের মতো নতুন কোনো ব্লগ বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ বিরোধী এবং হাম ইস্যুতে মোহাম্মদ ইউনূসের ইমেজ পুনরুদ্ধারে কাজ শুরু করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ আমলে যখন কর ফাঁকি সহ নানা মামলা ইউনূসের বেহাল দশা হয়েছিল, তখন ইউনূস সেন্টার থেকে বিশ্বব্যাপী ইমেজ বিল্ডিং এর জন্য প্রোটেক্ট ইউনূস ব্লগটি করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ইউনূস এই ব্লগটিতে দাবি করেছিলেন তার খোলা চিঠির কারণে জাতিসংঘ তখন বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে চাপ দিয়ে চিঠি দিয়েছিল। বৈঠকে উপস্থিত ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলের সাথে আলোচনার জন্য সাবেক এক উপদেষ্টাকে দায়িত্ব দেন, যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এক সময় তারেক রহমানের বিরুদ্ধে টকশো আলোচনায় প্রকাশ্যে সমালোচনা করায় তাকে নিয়েও বিএনপিতে অস্বস্তি আছে। ওই সাবেক উপদেষ্টা আলোচনা করার পর পরবর্তী বৈঠকে বসতে পারে ইউনূসের কিচেন ক্যাবিনেট করণীয় ঠিক করতে। গোয়েন্দা সূত্র বলছে ইউনূসের কিচেন ক্যাবিনেটের দুজন সদস্য রাজধানীর বাংলা মোটরে তাদের আদি মিটিংখানায় কয়েক দফা মিটিং করেছেন। ইউনূসের আমলের সংগঠিত মবগুলো হওয়ার আগে বাংলা মোটর ওই ভবনটিতে সিদ্ধান্ত হতো। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের নজিরবিহীন নীতিগত অদক্ষতা, যার ফলে হামের ভ্যাকসিনের ভয়াবহ সংকটে শত শত নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু হয়েছে এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা সরাসরি সরকারের চরম গাফিলতিকে দায়ী করেছে। এই সংকটের মুখে দাঁড়িয়ে সাবেক উপদেষ্টাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার যে দাবি উঠেছে তা বিএনপি সরকারকেও এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে শেখ হাসিনার ঘোষণা এবং আওয়ামী লীগের ফেরার আতঙ্ক ইউনূসের কিচেন ক্যাবিনেটকে আবারও সক্রিয় করে তুলেছে। প্রশ্ন হলো, ইউনূসের এই কিচেন ক্যাবিনেট পর্দার আড়ালে কতটুকু সফল হবে? বেশ কয়েকজন মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ইজ মাস্ট ফর মিস্টার তারেক রহমান। তারেক রহমান মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার অচল। অনেকে বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু সালাউদ্দিন আহমেদ ইজ নট ফিট ফর হোম মিনিস্ট্রি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি ফিট না। হ্যাঁ, তাকে আইনমন্ত্রী করা হোক, দ্যাটস ভেরি গুড। আইনমন্ত্রীকে রাস্তাঘাটে অতটা দৌড়াতে হয় না, অথবা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য তাকে জবাবদিহি করতে হয় না। আইনমন্ত্রীর কাজ বেশিরভাগই অন দি টেবিল, ইনডোর। এই কাজগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ভালো পারেন, কিন্তু তার জন্য যে বিশাল দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হবেন তারেক রহমান। কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সামান্যতম উন্নতি সালাউদ্দিন আহমেদ করতে পারছেন না। পুলিশের থেকে শুরু করে আরো নানান দিক যেগুলো আছে, কোনো বিষয়ে সামান্য উন্নতি মিস্টার তারেক রহমান করতে পারছেন না, যার ফলে তারেক রহমানের পদত্যাগ কিংবা তার চলে যাওয়াটা অনিবার্য হয়ে উঠতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। অন দি আদার হ্যান্ড, আইনমন্ত্রী, তিনি নিজে আইনমন্ত্রী হিসেবে আবার পারফেক্ট নন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের যে ধারাবাহিক ব্যর্থতা, কোনো একটা মন্ত্রণালয়ের সামান্যতম সফলতা নেই। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী বাজেটের কয়েক মাস পর পর্যন্ত তার মেয়াদ নির্ভর করবে। বাজেটে যদি সরকার অস্থির পরিস্থিতিতে পড়ে, তারপরে অর্থমন্ত্রীকে মানুষ গালাগালি শুরু করবে। তো তারেক রহমান এরকম কিছু প্ল্যান আছে। আবার দেখেন, এই খলিলুর রহমানকে নিয়ে এমন বেকায়দা পড়েছেন যে এখানে বিএনপি সরকারকে মার্কিন বলয় থেকে বের হতে বাধ্য হচ্ছে। তারা মার্কিন বলয় থাকতে পারছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পয়সাবাদী দিতে পারছে না। এখন কি করবে? অন দি আদার হ্যান্ড, এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তার কাজই হচ্ছে মার্কিন দালালি করা। তিনি নিয়োগ পেয়েছেন মার্কিন দালালি কোটায়। তাহলে সরকারের ফরেন পলিসি, মার্কিন প্রো চীন, প্রো চায়না ফরেন পলিসি, এই খলিলুর রহমানকে দিয়ে অপারেট করা তারেক রহমানের পক্ষে সম্ভব নয়। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় সরকার একটা বেকায়দার পরিস্থিতি বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে বা পদত্যাগ করতে হতে পারে। দর্শক, জনগণ সরব হচ্ছে এবং পদত্যাগ দাবি করছে, রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে, পদত্যাগ দাবি করছে, সেটা নিয়ে মূলত আলোচনা। সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কঠিন ধরা খেয়েছেন। তিনি প্রণয় ভার্মার সাথে সাক্ষাতে পায়ের উপর পা তুলে প্রণয় ভার্মাকে ডমিনেটিং স্টাইলে বলেছিলেন। অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাবছিল তিনি মাস্টার, তিনি বস, বিগ বস। একটা ডমিনেটিং মুডে বলেছিলেন যে আর যেন সীমান্ত হত্যা না হয়, সীমান্ত হত্যা যেন বন্ধ হয়ে যায়, আমরা সীমান্ত হত্যা দেখতে চাই না। এর মানে বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিয়েছেন, এরকম একটা ভাব। কিন্তু দর্শক, আমরা যেটা দেখছি যে সীমান্ত হত্যা শুধু হচ্ছেই না, বরং বিএনপি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্ত হত্যা হচ্ছে এবং তারা এটাকে উদযাপন করছে। এর মানে
পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন সীমান্ত হত্যার জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা সবসময় একপাক্ষিক কথা বলি, যদিও সীমান্ত হত্যাকে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। যেমন কখন ভারত বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করার সুযোগ পায়? যখন বাংলাদেশের নাগরিকরা নিয়ম লঙ্ঘন করে সীমান্ত ক্রস করার চেষ্টা করে বা বিপদ সীমা অতিক্রম করে তখন। এখন বিপদ সীমা অতিক্রম করে, এটা তো একটা বাংলাদেশের আইনের ব্রিজ। তো বাংলাদেশের আইনের যে লঙ্ঘন, এর দায়টা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে এখানে সীমান্তের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক কারবারি, এগুলো বন্ধ করতে পারছে না। এগুলোকে কেন্দ্র করেই সীমান্ত হত্যার ঘটনা ঘটে বেশিরভাগ। একদম নিরীহ মানুষ যার কোনো দোষ নাই, তাকে বিএসএফ যে হত্যা করে, বিষয়টা কিন্তু এরকম না। তবে এটাও মনে রাখতে হবে যে চোরা কারবারি হোক, গরু চোর কিংবা মাদক চোর হোক, তাকে হত্যা করা এটা বেআইনি, তাকে গ্রেপ্তার করতে পারে। তো যাদেরকে বিএসএফ হত্যা করে তারা মূলত গ্রেপ্তারযোগ্য। তারা যে একদম দুধের দোয়া তা না, গ্রেপ্তারযোগ্য, হত্যাযোগ্য নয়। আর সর্বোচ্চ যদি বল প্রয়োগ করতে হয় তাহলে হাঁটুর নিচে গুলি করতে পারে, নন লেথাল ওয়েপন ব্যবহার করতে পারে, কিন্তু না, তারা একদম সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে বুকে বা এমন জায়গায় টার্গেট কিলিং, এমন জায়গায় গুলি করে যাতে সে মারা যায়। তো এগুলো কোনো কিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পারছে না। আর দেশে একের পর এক শিশু হত্যা, নারী হত্যা, 4 মার্ডার 5 মার্ডার, একই পরিবারের 4 জনকে হত্যা, এরকম ঘটনা ঘটতেই থাকে, কিন্তু তাদেরকে সালাউদ্দিন আহমেদের পুলিশ ধরতে পারছে না। এবং চাঁদাবাজি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির একটা প্রমাণ। চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, বিএনপির অন্তর্কন্দর বন্ধ করতে পারছে না, কিছুই তো করতে পারছে না। তো সরকার এক প্রকার অনেকটা নিশ্চুপ আছে। তো এভাবে চলতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলছেন, সরকার নিশ্চুপ থাকছে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করবো। তো এই নাসিরুদ্দিন পাটোয়ারিদের এই সমালোচনাগুলো, এটা সহ্য করার ক্ষমতা তারেক রহমান সরকারের নাই। ইটস ভেরি গ্রেট ক্রিটিক। যখন আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, এই ধরনের কথা বলে, তখন সরকারের নৈতিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়, নৈতিক বল থাকে না, চ্যালেঞ্জের মুখে পড়ে যে না, এটা আমাদেরকে করে দেখাতে হবে। কারণ বিরোধী দল তো বলছে যে আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন, আর এখানে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা বিএনপির জন্য যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কয়েকজন মন্ত্রীকে তারেক রহমান পদত্যাগ করাতে পারেন বা সরিয়ে দিতে পারেন বা সাফল করতে পারেন, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে নেয়, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।